আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাজধানীতে সীমিত পরিসরে চলছে ৩০টির মতো থানার কার্যক্রম, জানমাল ও সরকারি স্থাপনা নিরাপত্তায় সারা দেশে সেনাবাহিনীর ২০৬টি ক্যাম্প, সংখ্যালঘুদের জন্য বিশেষ পাহারা। অর্থনীতি দ্রুত গতিশীল হবে জানালেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার করা হবে বললেন আইন উপদেষ্টা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ রেফাত আহমেদ। রাতে তাকে এই পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। সৈয়দ রেফাত আহমেদ ২০০৩ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০০৫ সালে তাকে হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ দেওয়া হয়। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এর আগে বিচারকদের নিয়ে ফুল কোর্ট মিটিং ডাকেন প্রধান বিচারপতি। এমন খবরে প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে আদালত প্রাঙ্গণে অবস্থান নেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। পুরো আদালত প্রাঙ্গণে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনা ও নৌবাহিনীর সদস্যরা। এদিকে চলমান পরিস্থিতিতে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ASM মাকসুদ কামাল। রিপোর্ট করছেন মুস্তাফিজুর রহমান। সরকারের সাথে আলোচনা না করে সকালে ফুলকোর্ট মিটিং ডাকেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ খবরে তুমুল ক্ষোভ প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মিছিল স্লোগান নিয়ে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন আদালত প্রাঙ্গণে। প্রধান বিচারপতির পদত্যাগ দাবিতে নানা স্লোগান দিতে থাকেন তারা। বিচারপতি মানিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কঠোর ব্যবস্থা। আমাদের ছাত্র জনতার দাবির বিরুদ্ধে যে কেউ টিকতে পারবে না, সবাইকে তার গতি ছাড়তে হবে যারা আমাদের ছাত্র জনতার দাবির বিরুদ্ধে। কঠোর কর্মসূচির ঘোষণার কয়েক ঘন্টার মাথায় পদত্যাগ করার সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি। এই আশ্বাসে বিশ্বাস না করে আদালত প্রাঙ্গণ ছাড়লেও কর্মসূচি অব্যাহত রেখে শিক্ষা চত্বরে অবস্থান নেয় শিক্ষার্থীরা। প্রধান বিচারপতি ইনি যখন আমাদের আন্দোলন শুরু হয় তিনি বলেছিলেন যে আন্দোলনের মুখে কখনোই আইনকে পরিবর্তন করা যায় না। আমরা বাংলাদেশে এখনো কাউকে ওইভাবে যারা ছিল কাউকে আমরা বিশ্বাস করি না। এর মাত্র ১.৫ ঘন্টার মাথায় পদত্যাগ করেন প্রধান বিচারপতি। এদিকে চলমান পরিস্থিতিতে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাকসুদ কামাল। শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা তদারকিতে রয়েছে সেনা ও নৌবাহিনী। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর বেশ কয়েকটি থানার কার্যক্রম সীমিতভাবেই চলছে। সাদা পোশাকে থানায় অবস্থান করে সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পুলিশের মধ্যে হামলার আতঙ্ক এখনও কাটেনি। সেনাবাহিনীর সদস্যরা সহযোগিতা করছেন তাদের। এদিকে শিক্ষার্থীদের নজরদারির ফলে মহানগরীর বিভিন্ন ফুটপাত ও দোকান থেকে চাঁদাবাজি বন্ধ হয়েছে। মনির হোসেন তপুর রিপোর্ট। মনে ভয় নিয়েই থানায় আসছেন মহানগরীর পুলিশ সদস্যরা। সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় ডিএমপির ৫১টি থানার মধ্যে ৩০টির মতো চালু হয়েছে। তবে সবাই কাজে যোগ দেননি। যারা থানায় আসছেন তাদের বেশিরভাগই পুলিশের পোশাক পরেননি। থানার মধ্যেই অবস্থান করে সীমিতভাবে কাজ করার চেষ্টা করছেন তারা। এখন এই পুলিশের পোশাক পরতে পারতেছি না, এটা আমাদের কষ্টের বিষয়। বিভিন্ন সিনিয়র অফিসার বা বিভিন্ন কারণে আপনারা জানেন, তো আমরা চাই যে অতি তাড়াতাড়ি আমরা এটা পড়তে পারবো ইনশাল্লাহ। একটু ভীত সন্ত্রস্ত আছেন, আপনি জানেন সমস্ত ঘটনাগুলো মিলিয়েই এটার কারণেই একা একা চলাফেরা করতে পারছে না। আর তো ইউনিফর্ম পরলে তো সবাইকে দেখা যায়, একটু তো সময় লাগবে এই পরিস্থিতিটা স্বাভাবিক হতে। এদিকে হামলায় আক্রান্ত থানাগুলোর কার্যক্রম চালু হতে আরও সময় লাগবে। পল্টন মডেল থানা জুড়ে এখনও ধ্বংসযজ্ঞের চিহ্ন। পরিচ্ছন্নতা কর্মীরা ভেতরের পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ বের করছেন। পুনরায় পুড়ে যাওয়া থানাগুলো চালু করতে স্থানীয়দের পাশাপাশি সহযোগিতা করছে সেনাবাহিনীর সদস্যরা। এদিকে নীলক্ষেত এলাকার ফুটপাতে বই বিক্রেতারা জানান, শিক্ষার্থীদের সহযোগিতায় এরই মধ্যে চাঁদাবাজি বন্ধ হয়েছে। আগে তো মনে করেন পুরা চাঁদাবাজি মুখাইতো টাকার লিগা 200 দাও 100 দাও এরকম করতো। আর এখন মনে করেন এখন কেউ চায় না টাকা পয়সা। আরও ছাত্ররা আইসা আরো কয়া যায়, আমার নাম্বার দিয়ে গেছে কয়েকজনে, কোনো চাঁদা বাজাইলে আমাকে জানাইবেন। আমরা এখন ব্যবসা করতে খুব সুখে আছি, শান্তিতে আছি। আমরা চাই যে দেশে কোনো দুর্নীতিবাজ না থাক, চাঁদাবাজ না থাক, আর ঘুষ না থাক। ঘুষ না থাকলে দেশ শান্তি হবে, সুন্দর হবে। এই বাংলাদেশ থেকে চাঁদাবাজ, ঘুষখোর
যত অনৈতিক কার্যকলাপ আছে সবগুলা বিলুপ্ত ঘোষণা করতে হবে। জননিরাপত্তায় পুলিশ পুরোদমে ফিরবে এমনটাই প্রত্যাশা সবার। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার সার্বিক নিরাপত্তায় সারা দেশে ২০৬টি ক্যাম্প করেছে সেনাবাহিনী। এসব থেকে পরিচালিত হচ্ছে নিরাপত্তা টহল ও অভিযান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর ISPR। সেনাবাহিনীর নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুটি দল এরই মধ্যে জামালপুর কেন্দ্রীয় কারাগার ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পালানো বন্দীদের বাধা দেয়া এবং কারাগারের অস্ত্র গোলাবারুদ রক্ষা করেছে। দেশের বিভিন্ন এলাকায় একাধিক ভাঙচুর, লুটপাট প্রতিহত করার পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তায়ও কাজ করছেন সেনা সদস্যরা। রাজধানীর ২৯টি এবং দেশের ৪১৭টি থানাও সেনা পাহারায় চালু হয়েছে বলে জানানো হয় ISPR এর বিজ্ঞপ্তিতে। দেশের অর্থনীতি মন্থর হয়ে পড়েছে, একে দ্রুত গতিশীল করতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ব্যাংকিং ব্যবস্থা, মূল্যস্ফীতি সহ দেশের অর্থনীতিতে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, বিগত ১৫ বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জনগণের নিপীড়নের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে, যা সংস্কারের দায়িত্ব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের। প্রথম কার্য দিবসে সচিবালয়ে এসে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে শুক্রবার দপ্তর বন্টন হয়। শনিবার সাপ্তাহিক ছুটি থাকলেও অনেক উপদেষ্টা সচিবালয়ে এসে কাজে যোগ দেন। এ সময় অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের বলেন, একেবারে লাইনচ্যুত না হলেও দেশের অর্থনীতির গতি মন্থর। আমরা চাচ্ছি সমতা ভিত্তিক ন্যায্য একটা ইস্যু করতে, আয়ের সংস্থান লোকের বাড়ুক এবং বাজারে যেটা মূল্যস্ফীতি যত সম্ভব করবো। মানুষ জীবন এবং জীবিকার ব্যাপারে আমরা যথাসম্ভব চেষ্টা করবো সব মানুষের। এদিকে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন সংশ্লিষ্ট 5টি সিদ্ধান্ত নেন। এগুলোর মধ্যে আছে আন্দোলনকে ঘিরে যেসব হত্যাকাণ্ড হয়েছে সেগুলো দ্রুত বিচারের আওতায় আনা, দেশব্যাপী দায়েরকৃত ফৌজদারি মামলা আগামী 3 কর্মদিবসের মধ্যে প্রত্যাহার, আটক শিশু কিশোরদের মুক্ত করা, সন্ত্রাস ও সাইবার নিরাপত্তা আইনের মামলা দ্রুত প্রত্যাহার এবং হয়রানিমূলক মামলায় ভিকটিম সাপোর্ট দেয়া। ছাত্র জনতার পক্ষ থেকে জাতিসংঘের নেতৃত্বে তদন্তের কথা বলা হয়েছিল, এটার ব্যাপারে এখন এই মুহূর্তে মন্তব্য করছি। অন্তর্বর্তীকালীন সরকারকে দেশ পরিচালনায় ছাত্র জনতা অপূর্ব সুযোগ তৈরি করে দিয়েছে জানিয়ে উপদেষ্টারা বলেন, রাজনৈতিক ব্যক্তিদের গণতান্ত্রিক নির্বাচন আর শিক্ষার্থীদের দেশ সংস্কারের আকাঙ্ক্ষা পূরণে যতদিন সময় লাগবে ততদিন ক্ষমতায় থাকবে এই সরকার। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। সাধারণ শিক্ষক পরিবার থেকে এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় গর্বিত তার বাবা মা। এটিএন বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তারা বলেন, দেশের প্রয়োজনে আল্লাহর উপর ভরসা করে নাহিদকে নতুন স্বাধীনতা যুদ্ধে পাঠিয়েছিলেন তারা। এমদাদুল্লাহ হকের ক্যামেরায় রিপোর্ট করছেন আদ্দিন সচিব। এই ছোট্ট নাহিদ আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা। এই কথা ভাবতেই মা মমতাজ নাহারের চোখ আসছে ভিজে। আমার ছেলের জন্য যদি দেশ স্বাধীন হয়, দেশের মানুষ মুক্ত পায়, সব মানুষ স্বাধীন মতো চলতে পারে, কথা বলতে পারে, দেশের স্বার্থে আমি এটাই বলছি, যদি আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা যদি মনে করেন যে নিয়ে যাবে, তো আজ মানুষের মৃত্যু তো একদিন আছে, আজ হোক আর কাল হোক। কেবলই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র নাহিদ, বয়স 26-এ পড়েছে। এখনই দেশ গঠনের গুরু দায়িত্ব তার কাঁধে। ও অল্প বয়সে যে দায়িত্বটা পেয়েছে, দায়িত্বটা যেন সঠিকভাবে পালন করতে পারে এবং দেশের সেবা করতে পারে। স্বাধীন দেশে নতুন বিজয়ের এই সুবাতাস তিনি আগেই পেয়েছিলেন। তার দাদাকে নাহিদ জানিয়েছিলেন, একদিন সত্যিকারের স্বাধীনতা আসবে। হারুন সাহেব বলল যে যদি গতকাল যদি আপনারা বলতেন আপনাদের বাচ্চাদের সাথে দেখা হয়েছে, তো আমাদের জন্য ভালো হতো। মানে ওই আগের দিনের ঘটনাটাই পরের দিন কভার করার জন্য সমস্ত গার্জিয়ানকে নিয়ে তারা খাওয়াইলো, এরপরে এইভাবে শিখিয়ে বিবৃতি দেওয়াইলো। নাহিদের বাবা বদরুল ইসলাম জানান,
সন্তানকে যুদ্ধে নামিয়ে দিয়ে তারা পালিয়ে বেরিয়েছেন এখান থেকে সেখানে। যখন আমরা ছেলেকে পাইলাম, ছেলের এই মারের দাগগুলো, তাদের এই ক্ষত চিহ্নগুলো দেখিলে অন্তর চিরে গেছে, অনেক কষ্ট হয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আমার আবেদন থাকবো যে খারাপ লোক দিয়ে রাজনীতি করা যাবে না। বদরুল ইসলামের বিশ্বাস, জীবন বাজি রেখে যারা দেশকে স্বৈরাচার মুক্ত করেছে, এই তরুণরাই বাংলায় সুসংহত গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে পারবে। বাংলাদেশের মানুষ একটা ভিন্ন রকম রাষ্ট্র ব্যবস্থা দেখবে। আমার আগামীতে চলাফেরার মতন ব্যবস্থা আছে। আমি আমার ছেলেকে বলছি যে সরকারি ভাতাও যেন গ্রহণ না করে, আর সেটা নিলেও যেন দরিদ্র মানুষের মধ্যে বিলিয়ে দেয়। সেই সঙ্গে শতভাগ স্বাধীনভাবে কাজ করে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান নতুন সরকারের উপদেষ্টা নাহিদের বাবা মা। সন্তানদের বাবা মারা বলছেন বাংলাদেশে যেন ছাত্রের উপরে গুলি চালানোর নির্দেশ আর কখনো দেওয়ার সাহস কেউ না পায়। সত্যি মায়েদের জন্য গর্ব হয়, বিশেষ করে নাহিদ ইসলাম এবং তার বাবা মা যে দুঃসাহস দেখিয়েছেন সন্তানকে যুদ্ধে নামিয়ে, তা নিশ্চয়ই নজিরবিহীন। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। যে ছাত্ররা বন্দুকের গুলিতে ভয় পায় না, তারাই দেশের পরিবহন খাতের সকল নৈরাজ্য দূর করবেন বলে মন্তব্য করেছেন নিরাপদ সড়ক চাই সংগঠনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। রাজধানীর শাহবাগ মোড়ে তিনি জানান, সড়ক পরিবহনের পাশাপাশি দ্রুত সড়ক নিরাপত্তা আইন এখন সময়ের দাবি। অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে দ্রুত কাজ করবেন বলেও প্রত্যাশা তার। এদিকে রাজধানীর সড়কে এখনও ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে সাধারণ শিক্ষার্থীরা। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। ব্যস্ত ঢাকায় ট্রাফিকের দায়িত্ব পালন কোনো সহজ বিষয় নয়, কিন্তু নতুন বাংলাদেশে রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে ট্রাফিকের কাজ করছে শিক্ষার্থীরা। সাথে বিএনসিসি, স্কাউট, আনসার সহ আছে নিরাপদ সড়ক চাই সংগঠনের সদস্যরা। দীর্ঘ ৩১ বছর কাজ করে আসা নিরাপদ সড়ক চাই আন্দোলনের ইলিয়াস কাঞ্চনকেও দেখা গেছে শিক্ষার্থীদের সঙ্গে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রয়াত মেয়র আনিসুল হককে স্মরণ করে তিনি বলেন, শুধু নিরাপদ সড়ক নয়, দেশটাকেও এখন নিরাপদ করতে হবে, ভেঙে ফেলতে হবে পরিবহন খাতের সকল নৈরাজ্য। যেভাবে বুক পেতে দিয়েছে ছাত্ররা, তো সেই জায়গায় আমরা এই অপশক্তি থেকে আমরা আমাদের নিজেদের দেশকে রক্ষা করতে পারবো না? ইনশাল্লাহ পারবো আমরা। এই যে আনিস সাহেবের যে একটা প্ল্যান ছিল, আপনার র্যাপিড ট্রানজিট বাস সিস্টেম, এক একটা রোডের মধ্যে এক এক কালারের গাড়ি থাকবে এবং এগুলো একটা সিস্টেমে চলবে, সেই সিস্টেমটা চালু করার জন্য আমি বলবো। এদিন রাজধানীর প্রায় সব এলাকাতেই দেখা গেছে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি। তাদের উৎসাহ দিতে দেশীয় কোমল পানীয় ব্র্যান্ড মোজো সহ পাশে দাঁড়িয়েছে বেশ কিছু সংস্থাও। রোদের মধ্যে তারা ডিউটিকে রোস্টারিং করে সুন্দর করে ডিউটি পালন করতেছে এবং রাস্তাকে সুশৃঙ্খল করেছে। এই ছেলেগুলো কখনোই তার মায়ের হয়তো কুল থেকে কখনো বের হয়নি। আমাদেরকে সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো হেল্প করছে। এখানে আমাদের এখানে কোনো ধরনের কোনো ব্যাড এক্সপিরিয়েন্স নেই। প্রবলেম হচ্ছে, তারপরে আমরা চেষ্টা করতেছি তাদেরকে আটকাই দিয়ে 10-15-20 মিনিট আটকে রেখে যেন তাদেরকে বুঝে। এবং আমাদের ধৈর্য কম, যাত্রীর ধৈর্য কম, সবাই আগে যেতে চায়, ওভারটেকিং এর টেন্ডেন্সিটা বেশি আমাদের এখানে। যদিও শিক্ষার্থীরা প্রতি মোড়ে মোড়ে ড্রাইভিং লাইসেন্স চেক করায় কিছুটা সময় লাগলেও শিক্ষার্থীদের এই উদ্যোগকে সাধুবাদ জানান সবাই। কোটা সংস্কার থেকে দেশ সংস্কার, কাঙ্ক্ষিত বিজয় তাদের আসলেও এই শিক্ষার্থীরা থেমে নেই। কোনো কিছুই তাদের কাছে আর অসম্ভব নয়। তাই তো আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এই শিক্ষার্থীরা কাজ করতে চায় দেশের প্রতিটি ক্ষেত্রে, গড়তে চায় সোনার বাংলাদেশ। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। পরাজিত স্বৈরাচার ও তাদের দোসররা ছাত্র জনতার অর্জনকে নস্যাৎ করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশি বিদেশি কিছু গণমাধ্যমে দেশের পরিস্থিতি নিয়ে তারা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করছে বলে দাবি করেন তিনি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তিনি দাবি করেন, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা নির্যাতনের সাথে বিএনপিকে জড়ানোর চক্রান্ত চলছে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, জাতির মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। দেশে এবং বিদেশে কিছু কিছু গণমাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর আপনার খবর সংবাদ পরিবেশন করা হচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ, জনগণের আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই সমস্ত বিষয়গুলো তুলে ধরছে, যা আমরা মনে করি যে একেবারেই সঠিক নয়। যে এই ধরনের কোনো ঘটনার সঙ্গে বিএনপি তো জড়িত নয়,
বাংলাদেশের কোনো সুস্থ স্বাভাবিক রাজনৈতিক দল বা ব্যক্তিও জড়িত থাকতে পারে না। এটা সম্পূর্ণভাবে একটা চক্রান্ত চলছে, যে চক্রান্তে বাংলাদেশের অর্জিত যে আমরা একটা স্বাধীনতাই বলবো নতুন করে আমরা অর্জন করছি, সেটাকে নস্যাৎ করবার একটা চক্রান্ত শুরু হয়েছে। সরকার পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর বাজারে। এরই মধ্যে কমেছে সবজি, ডিম, মাংসসহ নিত্যপণ্যের দাম। বাজার নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে বলে জানিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক শফিকুর রহমান। এখানে অনেকগুলো হাত আছে, অনেকগুলো, এবং ইভেন আমরাও কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু এই যে হিডেন যে বিষয়গুলো আছে পরিবহন থেকে শুরু করে এই সব কিছু কিন্তু আমরা করতে পারিনি। এখন সময় আসছে আমরা সেই জায়গাগুলোতে আমরা পুরোপুরি ট্রান্সপারেন্ট থাকতে চাই। পার্টেক্স খেলার খবর। ক্রিকেটকে এগিয়ে নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেতৃত্বে পরিবর্তন চান ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ক্রিকেটের উন্নতি না হওয়ার জন্য নেতৃত্বের দায় রয়েছে। পরাগারমানের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে বাংলাদেশের বিভিন্ন স্তরে রদবদল শুরু হয়েছে। সেই পরিবর্তনের হাওয়া লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতেও। এবার পরিবর্তনের পক্ষে মতামত জানালেন ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে নেতৃত্বে পরিবর্তন আনার তাগিদ দেন তিনি। দায়টা সবচেয়ে বেশি লিডারশিপের মধ্যে পরিবর্তন আনাটা খুব দরকার। লিডারশিপ যদি ঠিক থাকে বাকি জিনিস কিন্তু অটোমেটিক্যালি চ্যানেলাইজড হয়ে যায়। সো এখন তো ব্যাপারটা হচ্ছে যে আইসিসির আইন সংক্রান্ত অনেক বিষয় আছে, রিফর্মেশনের ব্যাপার যদি আমরা বলি অনেক সমস্যা আছে, বাট অ্যাট দি এন্ড অফ দি ডে আমরা তো ডেফিনেটলি চাইবো এমন একটা বোর্ড হোক যেখানে ভালো একজন লিডার থাকবে, যার ভিশন থাকবে, যার মধ্যে বড় কিছু সব দেখার স্বপ্ন থাকবে, যে বাংলাদেশ ক্রিকেটকে অনেক উপরে উঠিয়ে নিতে চাইবে, এবং সেই জন্য যে স্বচ্ছতা, যে জবাবদিহিতার ব্যাপারগুলো থাকা প্রয়োজন সেগুলো থাকবে। তো সেরকম মানুষজনই দরকার, এবং সেরকম অনেক মানুষ কিন্তু আমাদের দেশে আছে। আনফর্চুনেটলি অনেক দিন ধরে তারা কোনো সুযোগই পায়নি কাজ করার। দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্রিকেটে উন্নতি না হওয়াটাকে নেতৃত্বের দায় বলে মনে করেন নাজমুল আবেদিন। বিসিবিতে শৃঙ্খলার অভাব রয়েছে বলে মন্তব্য করেন এই ক্রিকেট বিশ্লেষক। আমরা দেখেছি ক্রিকেটের মাঠে কি হয়েছে, ক্লাবগুলোর কি অবস্থা, ঢাকা লিগের বলি, বিপিএল ফ্র্যাঞ্চাইজি বলি, পুরোটা ক্রিকেট খেলাটাকেই নষ্ট করে দেওয়া হয়েছে কিন্তু, যার ফলশ্রুতিতে কিন্তু আমরা এখন এই অবস্থায় আছি, আমাদের ক্রিকেটের স্ট্যান্ডার্ডটা এতটা নিচে নেমে গেছে। সো আমার মনে হয় দায়টা তাদেরই, সেটা অনেকগুলো কারণেই হয়নি, অনেকের ইচ্ছাকৃত ভুলের কারণেও হয়নি। সো আমার মনে হয় যে এখানে পরিবর্তন আনা দরকার। কাজের যে ধরন, এখানে যে ইনডিসিপ্লিন অ্যাক্ট হয় ভেতরে সেটার পরিবর্তন আনাটা খুব দরকার। কারণ এগুলো একটু স্ট্রেটন করতে পারলেই বোধহয় আমাদের অনেক ধরনের ক্রাইসিস মিট আপ হতে পারে, এবং একটা প্রসেস যদি ঠিকমতো চলে, দেয়ার ইজ নো রিজন আমরা কেন ক্রিকেটে আরও ভালো করতে পারবো না। আমাদের তো অবস্থান এমন হওয়ার কথা না যে নেপালের সাথে জিতবো আমরা খুব খুশি হয়ে যাব, সেই জায়গায় তো আমাদের থাকার কথা না এখন, কিন্তু তেমন হয়ে গেছে কিন্তু। সো আমার মনে হয় যে এখানে সুযোগ আছে, ভালো কাজ করতে পারলে বাংলাদেশের ক্রিকেটকে আরও অনেক উপরে নিয়ে যাওয়া সম্ভব। না, এতে বোঝা যায় যে তারা তাদের দায়িত্বটা ঠিকমতো সে সময় পালন করেনি। যদি ঠিকমতো পালন করতেন তাহলে আমার মনে হয় তারা সাহস করে আসতে পারতেন। ক্রিকেটের যদি তারা সত্যিকার অর্থেই সেবক হতেন তাহলে তারা সত্যি আসতেন, কিন্তু তারা, আমার মনে হয় না তারা ক্রিকেটের সেবক ছিল। ক্রিকেটে ভালো চায়, এবং ক্রিকেটে ভালো চাওয়ার ব্যাপারটা কিন্তু অন্যরকম, কারণ ক্রিকেট বাংলাদেশকে যেভাবে রিপ্রেজেন্ট করে পৃথিবীতে, এখানে কিন্তু ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই কিন্তু। So it's very important যে right kind of people are here. So it's not necessarily আমাকেই হতে হবে, there may be other people আমাদের দেশে আছে, দেশের বাইরেও কিন্তু আমাদের লোকজন আছে যারা যথেষ্ট এক্সপিরিয়েন্স এবং যথেষ্ট যোগ্যতা রাখে কিন্তু। সো আমার মনে হয় যে তাদেরকে নিয়ে যদি কিছু চিন্তাভাবনা করা হয় তাহলে বোধহয় তারা তাদের মতো করে ড্রাইভটা নিতে পারবে বাংলাদেশ ক্রিকেটকে আরেকটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। বিসিবি সংস্কারে প্রয়োজনে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠক করতেও প্রস্তুত এই ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। পরাগমান, এটিএন বাংলা, ঢাকা।
এবার বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থায় নির্বাচনের দাবি জানালেন নারী ক্রীড়া সংগঠকরা। এই উপলক্ষে মহিলা ক্রীড়া কমপ্লেক্স প্রতিবাদ জানান তারা। এর আগে 2017 সালের মার্চ মাসে নির্বাচিত কমিটি ভেঙে দেওয়া হয়েছিল। প্রতিবাদকারীরা জানান জাতীয় সংসদের তৎকালীন হুইপ মাহবুব আরা গিনি এবং ঢাকা সিটি দক্ষিণের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস কোনো জবাবদিহিতা ও স্বচ্ছতা ছাড়াই ফিরোজা করিম নেলিকে দিয়ে সংস্থার কার্যক্রম চালিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ কামরুন নাহার ডানা, কমনওয়েলথ গেমসে স্বর্ণজয়ী শুটার সাবরিনা সুলতানা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ মরিয়ম তারেক, সাবেক জিমন্যাস্ট পারভিন লাইলা লুসি এবং অ্যাথলেট ফরহাদ জেসমিন লিটি সহ অন্যান্যরা। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক কুমিল্লার ছেলে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সফল আন্দোলন শেষে অন্তর্বর্তীকালীন সরকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হওয়ায় খুশির জোয়ারে ভাসছেন তার গ্রামবাসী। গর্বিত এই সন্তানের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে এলাকার বিভিন্ন মসজিদে। আসিফকে ঘিরে নতুন দিনের স্বপ্ন দেখছেন তারা। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিকের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকুর রহমান। এই মাঠেই হেসে খেলে ৮-১০ জনের মতো বড় হয়েছেন আসিফ মাহমুদ। তবে যৌবনের প্রথম প্রহর না পেরোতেই নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন কুমিল্লার এই কৃতি সন্তান। মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামের স্কুল শিক্ষক বিল্লাল হোসেন ও রোকসানা আক্তার দম্পতির একমাত্র ছেলে আসিফ। বাবার চাকরির সুবাদে কুমিল্লাতেই ৮ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন তিনি। পরে ঢাকার তেজগাঁও হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কোটা সংস্কার আন্দোলনে আসিফের ভূমিকা দেখেছে পুরো বিশ্ব। এখন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা। এতে উচ্ছ্বাসের শেষ নেই তার এলাকাবাসীর। আসিফ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছে, আমাদের খুব আনন্দ লাগে। অনেক ভালো ছেলে, সে এত বড় একটা পদ পাইছে, আমরা সবাই গর্বিত। তবে আন্দোলনের দিনগুলো মোটেই সহজ ছিল না তার পরিবারের জন্য। সন্তানের গুম হওয়ার কথা শুনে ঢাকায় ছুটে এসেছিলেন তার বাবা মা। খোঁজ না পেয়ে বিভিন্ন থানা এমনকি মর্গেও হন্যে হয়ে খুঁজেছেন ছেলেকে। ওর সাথে আবার মোবাইলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। থানাতে মিসিং ডায়েরি করবার জন্য চেষ্টা করি, কিন্তু ওসি সাহেব মিসিং ডায়েরিটা নেয় নাই। বেওয়ারিশ লাশ যেখানে রাখা হয় হাসপাতালে মর্গে, ওই জায়গাতে গিয়ে সেটা সন্ধান করি। আসিফ মাহমুদের ছোট বোন ইফাত জাহান লামিয়া জানান, আন্দোলনের সময় বারবার ভাইয়ের মৃত্যুর খবর আসায় মানসিকভাবে ভেঙে পড়েছিল পুরো পরিবার। দুর্বিষহ সেই দিনগুলো শেষ হয়েছে। এখন তার ভাই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, তাই বোনের খুশি যেন বাঁধ ভাঙা। যেদিন আমরা এই স্বাধীনতাটা হইলো এর দিন সকালবেলাও ভাইয়াদের উপর গুলি চলছিল। একটুর জন্য বাচ্চা গেছে, ভাইয়ের সামনে 2টা লাশ পড়ছে। ভাই আমাদেরকে এই কথাটা বলছে, মানে আমরা সবসময় অনেক আতঙ্কে ছিলাম কোন সময় কি হয়ে যায়। আর এখন যেটা হয়েছে এটা তো আমরা ভাবিও নাই যে এত বেশি পামো। আল্লাহর কাছে শুধু এতটুকু দোয়া ছিল যে আমার ভাই যাতে বাচ্চা থাকে, এটা তো বেশি বাইরে পাইছে। আসিফ মাহমুদ যেন তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন, সেই প্রত্যাশা গ্রামবাসীর। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। রাজধানীতে সীমিত পরিসরে চলছে 30টির মতো থানার কার্যক্রম। জানমাল ও সরকারি স্থাপনা নিরাপত্তায় সারা দেশে সেনাবাহিনীর 206টি ক্যাম্প, সংখ্যালঘুদের জন্য বিশেষ পাহারা। অর্থনীতি দ্রুত গতিশীল হবে জানালেন অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার করা হবে বললেন আইন উপদেষ্টা। দর্শক, দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।